হ্যালো ইউটিউব। অনেকদিন পর আজকে আবার ইউটিউবে এলাম। তো কিছু বিষয়ে কথা বলা দরকার। প্রথমেই সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি দুবাইতে হুট করে বন্যা হলো। প্রকৃতিতে কি এমন ঘটলো যে দুবাইয়ের মতো একটি মরুভূমি দেশে এরকম বন্যা হয়ে গেল? দুবাই মানেই আমরা ভাবি যে উঁচু উঁচু দালান কোঠা, অথবা মরুভূমি, অথবা উটের দেশ। তো এরকম একটা দেশে, যে দেশে বন্যা হওয়ার কথা আমরা আসলেই আমাদের জীবদ্দশায় শুনিনি। সেই শুনেছি নুহ নবীর আমলে কোনো এক সময় সারা পৃথিবীতে বন্যা হয়েছে। আমার ধারণা সাম্প্রতিক সময়ে কেউ ভাবেওনি যে দুবাই বা সৌদি আরবের মতো দেশে বন্যা হতে পারে। তাহলে প্রকৃতিতে কি এমন পরিবর্তন আসলো যাতে করে দুবাইয়ের মতো দেশে এরকম করে বন্যা ঘটলো? চলুন সেই বিষয়গুলো আমরা একটু জেনে নিই। দুবাই এমন একটি শহর যেখানে সারা বছর টুরিস্টের আনাগোনা থাকে। একটি ঝাঁ চকচকে শহর, যেখানে উঁচু উঁচু দালান কোঠা, স্কুল কলেজ, সবকিছু, এই সব কিছুই প্রবল বৃষ্টিপাতে এই বন্যায় বন্ধ হয়ে গেছে। এমনকি দুবাইয়ের দ্বিতীয় বৃহত্তম যে বিমানবন্দর, সেটিও পর্যন্ত এই বন্যায় অচল হয়ে গেছে। তাহলে কি এমন ঘটলো যে এত বড় বন্যা হয়ে গেল? আমরা জানি অনেকদিন ধরেই দুবাই ক্লাউড সিডিং করছে। ক্লাউড সিডিং হচ্ছে আকাশে যে মেঘ থাকে, সেই মেঘগুলোর মধ্যে একটু নুন ছিটিয়ে দেওয়া বা এমন একটি কেমিক্যাল ছিটিয়ে দেওয়া, যে এই বিমানের মাধ্যমে যে কেমিক্যালটি ছিটিয়ে দিলে সেখানে বন্যা হয়। তো দুবাই বেশ কিছু বছর ধরেই সেটা করছে, এবং সেটা করে তারা একটি এই বিকল্প লেক তৈরি করেছে, যে লেকটি মরুভূমির এই দেশে পানির যোগান দিচ্ছে এবং তাকে শীতল রাখতে সহযোগিতা করছে। কিন্তু আসলেই কি এই বন্যাটি প্রাকৃতিক কোনো বিপর্যয়, না সেই ক্লাউড সিডিং এর ফলাফল? আমাদের সেটা খতিয়ে দেখা দরকার। বার্তা সংস্থা রয়টার্স দুবাইয়ের এই বৃষ্টিপাতের কারণ খোঁজার চেষ্টা করেছে। তো সারা বছর দুবাইতে নর্মালি যে ধরনের বৃষ্টিপাত হয় সেটা বড়জোর 100 মিলিমিটারের মতো। কিন্তু এই যে গত 24 ঘন্টায় যেই বৃষ্টিপাতটি হলো, যে বৃষ্টিপাতে দুবাইতে এত বড় বন্যা হয়ে গেল রিসেন্ট টাইমে, এই বন্যাটির আগে দুবাইয়ের কাছাকাছি একটি শহর আল আইনে প্রায় 256 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। দুবাই একটি মরুভূমি প্রবণ দেশ হওয়াতে তারা কোশ্চেনকালেও ভাবেনি যে তাদের ওখানে বন্যা হতে পারে। যার কারণে আমাদের দেশে যেমন চিটাগংয়ে জলাবদ্ধতা তৈরি হয়, আমরা যেমন সেটা নিয়ে প্রস্তুত থাকি, এবং হচ্ছে আরও প্রতিদিন ব্যবস্থা নিই আরও কী করে চিটাগংয়ের জলাবদ্ধতা দূর করা যায়। বা ঢাকায় বৃষ্টিপাত হলেই আগে যে জল জমে যেত সেটার পরিমাণ কমেছে, বা কলকাতায়। তো এইটা নিয়ে আমাদের যেমন ড্রেনেজ ব্যবস্থা আছে, কিন্তু মরুভূমির এই দেশে তারা কখনোই ভাবেনি যে এত বড় বৃষ্টিপাত হয়ে যাবে, এত বড় বন্যা হয়ে যাবে। যার জন্য দুবাইতে অন্য অনেক ইনফ্রাস্ট্রাকচার, অনেক ওয়েল স্ট্রাকচার থাকলেও বন্যা অ্যাবজর্ভ করার মতো যে স্ট্রাকচার, পানি ড্রেনেজ করার মতো যে স্ট্রাকচার, সেগুলো কিন্তু কখনোই সেই অর্থে গড়ে ওঠেনি। বর্তমানে কর্তৃপক্ষের টনক নেড়েছে, এবং আমরা জানি যে তারা খুবই দ্রুততার সাথে এর ব্যবস্থা নেবে এবং এটা ঠিক করে ফেলবে। কিন্তু এই যে যে ঘটনাটি ঘটে গেল, সেটা আমাদেরকে এটাই জানান দেয় যে একই সাথে প্রকৃতিতেও ব্যাপকভাবে পরিবর্তন আসছে। মধ্যপ্রাচ্য অঞ্চলটি এমনিতেই বৃষ্টিপাতের পরিমাণ অনেক কম। তবে এই অঞ্চলে একদম যে ভারী বৃষ্টিপাত হয় না তা কিন্তু না। তবে নর্মালি এখানে খুবই মডারেট বৃষ্টিপাত হয়, যা এই ধরনের মরুময় আবহাওয়াকে সমুন্নত রাখে। এবং এই যে মরুভূমিময় যে অবস্থা, সেই অবস্থার জন্যও এই কম বৃষ্টিপাতই দায়ী। এবং এই কম বৃষ্টিপাতের কারণে আমাদের মধ্যপ্রাচ্যের যে দেশগুলি রয়েছে, সেখানে কিন্তু স্থায়ী কোনো নদী দেখা যায় না। তো তাই বলে যে একদম কখনোই বৃষ্টিপাত হয় না, সেটা কিন্তু না। সুপ্রাচীন কাল থেকেই কালে ভাদ্রে এইরকম কিন্তু গভীর এবং হচ্ছে যে বড় আকারের বৃষ্টিপাত দেখা যায়। যার কারণেই কিন্তু দুবাইতে বা অন্য অন্য মরুময় শহরে ওয়াদি এই সমস্ত তৈরি হয়, এবং হচ্ছে গিয়ে যে আমরা মরুভূমির ভেতরে জলের রেখা দেখতে পাই। মধ্যপ্রাচ্যের যেসব দেশের কাছে একটু ভালো টাকা রয়েছে বা টেকনোলজি রয়েছে, যেমন আমিরাত বা এই দুবাইয়ের শাসকেরা, তারা চিন্তা করেছেন যে তাদের আরও পর্যাপ্ত বৃষ্টিপাত দরকার। তাই বিমানের সাহায্যে মেঘের ওপরে গিয়ে তারা সিলভার আয়োডাইডের মতো দ্রব্যটি ছড়িয়ে দেন, যাতে করে সেটা থেকে ক্লাউড সিডিংয়ের মাধ্যমে এই বৃষ্টিপাতই তাৎক্ষণিক ঝরে যায়। না হলে হয় কি, মরুভূমির ভেতরে তো এক ধরনের ঝোড়ো বাতাস থাকে, এই মেঘগুলো উড়ে উড়ে অন্য জায়গায় চলে যায়। তো যখনই দুবাইয়ের আকাশে মেঘ জমে বা আমিরাতের আকাশে মেঘ জমে, সাধারণত সেখানকার আবহাওয়া বিভাগ এইখানে কি করে, সিলভার আয়োডাইড ছিটিয়ে দেয় বিমান নিয়ে গিয়ে, এবং সেটা গিয়ে এই বৃষ্টিপাতটিকে লোকালি ঘটতে সহযোগিতা করে। এতে করে জলটি ওখানেই
পড়ে যায়। এখন যে প্রশ্নটি হলো সেটা হচ্ছে যে এখন যে বড় বন্যাটি হয়ে গেল সেটা কি এইভাবে সম্ভব? না, শুধুমাত্র এই সিলভার আয়োডাইড দিয়ে এত বড় বন্যা সরকার বুঝে তার শহর নষ্ট হয়ে যাবে, তার ইনফ্রাস্ট্রাকচার নষ্ট হয়ে যাবে, এমন তো হবার কথা নয়। কিন্তু এই যে এইটা কিন্তু একটা প্রকৃতিতে একটা প্রভাব আছে, তো সেই প্রভাবটার যেই ফলাফল, সেই ফলাফলটা সারা পৃথিবীর যে জলবায়ুর যে পরিবর্তন আমরা দেখছি যে বাংলাদেশে এবং ইন্ডিয়ার মতো দেশে খরা প্রবণতা বাড়ছে, বা বার্মা এবং থাইল্যান্ডের মতো দেশে খরা প্রবণতা বাড়ছে, ধূলিঝড় হচ্ছে। দিল্লিকে আমরা দেখছি যে 44, 45, 46 ডিগ্রি টেম্পারেচার হয়ে যাচ্ছে, ধুলা এবং যে ছাইতে শহর ভরে যাচ্ছে, ফসল পড়া ছাই যদিও সেগুলা। কিন্তু এই যে আজ এবং গিয়ে যে ট্রুভ্যালু, কিরিবাতির মতো দেশগুলো গিয়ে বন্যায় ডুবে যাচ্ছে। এই যে সামগ্রিক যে জলবায়ুর পরিবর্তন, সেই পরিবর্তনই কোনো না কোনোভাবে দুবাইয়ের এই বৃষ্টিপাতের জন্যও দায়ী। আমরা ইদানিং কিছুদিন আগে সৌদি আরবেও বৃষ্টিপাত দেখেছি। তো এই অতিরিক্ত বৃষ্টিপাত কিন্তু শুধুমাত্র ক্লাউড সিডিং এর ফসল হতে পারে না, এটার পেছনে জলবায়ু পরিবর্তনও খুব বেশিভাবেই দায়ী। দুবাইয়ের এ বন্যায় ক্লাউড সিডিংকে দায়ী করা হলেও গত শনিবার ও রবিবার ক্লাউড সিডিং এর জন্য বিমান উড্ডয়ন করা হলেও সোমবার কিন্তু বা মঙ্গলবার কিন্তু যেই 24 ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে তখন কিন্তু ক্লাউড সিডিং এর জন্য কোনো বিমান দুবাইয়ের আকাশে ওড়েনি। তাহলে আমরা এটা ভাবতে পারি যে শুধুমাত্র ক্লাউড সিডিং এর কারণে আগে পরে দুবাইতে যে বৃষ্টিপাত হয়েছে সেটা হয়তো ছিল, কিন্তু এই যে অতিরিক্ত বৃষ্টিপাত বা বন্যা, এটা শুধুমাত্রই আবহাওয়া পরিবর্তনের ফলাফল। তাহলে আসুন আমরা আমাদের এই প্রকৃতিটাকে সুন্দর রাখি, জলবায়ুকে যে আস্তে আস্তে আমরা এত বেশি পরিবর্তিত না হতে দেই, আমরা জলবায়ুর জন্য যা ভালো সেটা করে আমরা আরও বেশি করে গাছ লাগাই, বনাঞ্চল যাতে উজাড় না হয়ে যায় আমরা সেগুলো খেয়াল রাখি, এবং একই সাথে আমরা যেন এই বৃষ্টির পানি যেন কাজে লাগে ধরে রাখতে পারি, প্রপার ড্রেনেজ সিস্টেম তৈরি করা যায়, এগুলো আমাদেরকে ভাবতে হবে। আমাদেরকে দুবাইয়ে এই ডিজাস্টার থেকে শিক্ষা নিতে হবে যে বাংলাদেশের সামনের দিকে যেই ধরনের ডিজাস্টার আমরা অভ্যস্ত না এই জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সেগুলোও ঘটতে পারে। আমরা দেখছি বাংলাদেশে এখন হিটওয়েভ চলছে, যেটা বাংলাদেশে কখনোই হতো না। বাংলাদেশে বৈশাখ মাস এই কয়েকদিন আগে আসছে, বৈশাখী ঝড় হতে পারে, অতিরিক্ত বৃষ্টি হতে পারে। তা আমরা কিন্তু দুবাইয়ের মানুষের মতো না, আমরা যারা বাংলাদেশে বসবাস করেছি বা করছি, আমরা কিন্তু একই সাথে অতিরিক্ত বন্যা, পানি, বৃষ্টিপাত, খরা, জলোচ্ছ্বাস এগুলোর সাথে অভ্যস্ত। কিন্তু আমাদের এই উপমহাদেশীয় যে টেম্পারেচারে যে তারতম্য দেখা যাচ্ছে, আমরাও কি কোনো না কোনোভাবে মরুপ্রবণ এলাকার জলবায়ুতে পরিবর্তিত হচ্ছি কিনা, বা মরুপ্রবণ এলাকার মতো আমাদের এনভায়রনমেন্ট হয়ে যাচ্ছে কিনা, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আমাদেরকে প্রকৃতির যত্ন নিতে হবে। আপনি যদি প্রকৃতির যত্ন না নেন তাহলে প্রকৃতি তার বিরূপ দেখাবেই। ভালো থাকবেন, আবার কথা হবে অন্য কোনো এপিসোডে।